ছায়া রাষ্ট্র হচ্ছে রাষ্ট্রের ভিতর রাষ্ট্র, অর্থাৎ কনস্পিরেসি স্টেট। এই রাজ্যগুলো একসাথে হয়ে গেলে কিন্তু খ্রিস্টান রাষ্ট্র একটা হয়ে যায়। তাহলে এর পেছনে খেলছে কারা? জাপানের উত্তরাধিকার নিয়ে কিন্তু বিতর্ক আছে। এখন কেউ বলে কি উত্তরাধিকারের নারী থাকতে পারবে না, আমলারা হচ্ছে তাদের ফেসিলিটি বাড়িয়ে নিচ্ছে, পুলিশ তাদের বেতন বাড়িয়ে নিচ্ছে, ভাতা বাড়িয়ে নিচ্ছে। সাধারণ মানুষ যারা, তারা কোথায় পড়ছে? তারা হচ্ছে যে মূল্যস্ফীতির রোষানলে পড়ছে। সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক বিশ্বজিৎ দত্তভূমি। বিশ্বদা, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। ধন্যবাদ। বিশ্বদা, একটা জিনিস আপনি লক্ষ্য করেছেন গত 1-2 মাস ধরে এশিয়ার কিছু কিছু দেশে, আমি যদি ধরে নেই 8 থেকে 9টি দেশে ব্যাপকভাবে সরকার বিরোধী আন্দোলন হচ্ছে। ইতিমধ্যে 2টা দেশের, আজকে জাপান এবং এর আগে কয়েকদিন আগে গত সপ্তাহে থাইল্যান্ডের যিনি কর্ণধার প্রেসিডেন্ট বলেন, প্রধানমন্ত্রী, ওনারা পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। ইন্দোনেশিয়া ছেড়ে পালাইছে হাসিনার মতো। এছাড়া আপনি ইন্দোনেশিয়ায় সমস্যা চলতেছে, জনগণ রাস্তায়। কম্বোডিয়া কিছুদিন আগে, মিয়ানমার, নেপাল, মালয়েশিয়া, থাইল্যান্ড এবং বাংলাদেশ প্রসঙ্গে কিছুটা আসবে। এখন আমার কাছে আপনার প্রশ্ন, হঠাৎ কেন এশিয়ার দেশে দেশে দেখা দিয়েছে এ ধরনের অস্থিরতা, আর কোন দেশে আসলে কি হচ্ছে? আপনি যদি নাম ধরে ধরে সংক্ষিপ্ত বলতেন। আসলে এখানে যদি আমি বলি, শুরুটা হয়েছিল শ্রীলঙ্কা দিয়ে। আসলে শ্রীলঙ্কা থেকে পাকিস্তান থেকে হচ্ছে এদিকে হচ্ছে বাংলাদেশে হলো 2024, যেটা হলো যে এরপরে নেপাল, ভারত, তারপরে জড়িয়ে যাচ্ছে আপনার মিয়ানমার, থাইল্যান্ড, তারপরে কম্বোডিয়া, মালয়েশিয়া, হ্যাঁ, ইন্দোনেশিয়া, তারপরে হচ্ছে জাপান, নেপাল। এই যে দেশে দেশে মোটামুটি 11-12টা দেশে এইগুলো চলতেছে। এর মধ্যে হচ্ছে কি যেসব দেশে সরকার পতন হয়েছে, আপনার শ্রীলঙ্কায় সরকার পতন হয়েছে, হ্যাঁ, জানেনি তো। এবং একই আদলে সরকার পতন হয়েছে হচ্ছে আপনার পাকিস্তানে, বাংলাদেশে, থাইল্যান্ড, একদম সর্বশেষ থাইল্যান্ডে বিক্ষোভের মুখে। যেমন হচ্ছে যে এর মধ্যে হচ্ছে যে 3টা দেশ একই রকম, যে সরকার প্রধান একদম দেশ ছেড়ে পালিয়েছিল। সেটা হচ্ছে শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং থাইল্যান্ড। তো যেটা হচ্ছে যে, আর পাকিস্তানে হচ্ছে যে ইমরান খান অ্যারেস্ট হয়েছে। আর সর্বশেষ যেটা হচ্ছে একদম জাস্ট গতকালকে যেটা হয়েছে, সেটা হচ্ছে জাপানের প্রধানমন্ত্রী পদত্যাগ করেছে। এটা কিন্তু বিরাট বড় একটা ইতিহাস হয়ে গেছে জাপানের প্রধানমন্ত্রীর যে পদত্যাগের বিষয়টা। তো এই যে আপনার দেখেন, থাইল্যান্ডে 2 বছরের মধ্যে 3বার সরকার, 3বার প্রধানমন্ত্রী পরিবর্তন হয়েছে। এই যে দেশে দেশে অস্থিরতা, এখন আমরা যদি এই দেশগুলোকে দেখেন, আমি যদি শুরু করি যে, তাহলে দেখেন নতুন করে সহিংসতা কোন কোন দেশে আছে, আমি ওই জায়গাতে যাই। দেখেন, ভারতের বিজেপি সরকার নেতৃত্বাধীন এনডিএ জোট আছে, এবং তার সাথে আছে কি কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। কিন্তু যে জিনিসটা হচ্ছে, 2টা জোটই মুখোমুখি। এখন দেখেন, এই দেশের যে রাজনৈতিক পরিস্থিতি এবং রাজনীতির যে চেক অ্যান্ড ব্যালেন্সের বড় ভূমিকা নিচ্ছে কারা? ভারতের যে রাজনীতিতে চেক অ্যান্ড ব্যালেন্সে বড় ভূমিকা নিচ্ছে, দেখেন রাজ্য সরকারগুলো কিন্তু খুব বড় ভূমিকা নিচ্ছে, এবং তারা কিন্তু এনে দর কষাকষিতে অনেকটাই এগিয়ে। এখন দেখেন এইখানে দেখেন অর্থনৈতিক এবং নিরাপত্তার যে প্রভাব, এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে যাচ্ছে সব দেশের ক্ষেত্রে। সেইগুলো কীরকম, যে অভ্যন্তরীণ রাজনীতির সাথে বিভিন্ন সেক্টরকে ইনভলভ করে দেওয়া হচ্ছে। এই ইনভলভ করে দেওয়ার ফলে যেটা হচ্ছে কি, আপনার ট্রান্সপোর্টেশন বিঘ্নিত হচ্ছে, উৎপাদন বিঘ্নিত হচ্ছে, এবং এই কাজের সাথে সাথে শিপমেন্ট উৎপাদন বিঘ্নিত হচ্ছে। ফলে যেটা হচ্ছে কি, যে ওই দেশগুলোর ঝুঁকি কিন্তু বেড়ে যাচ্ছে। হ্যাঁ, এখন দেখেন যে অনেক ক্ষেত্রে, যেমন ভারতের ক্ষেত্রে অনেক হচ্ছে কেন্দ্রীয় নীতিতে পরিবর্তন আনতে বাধ্য হচ্ছে, নজরদারি বাড়াতে হচ্ছে, এবং সেইখানে হচ্ছে কি রাষ্ট্রদ্রোহী বা ধর্মীয় যে বিস্তারের ঘটনাগুলো, এই জিনিসগুলো কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এবং
নির্বাচনের ফলাফলের উপরে এই জিনিসগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এখন দেখেন মিয়ানমারের পরিস্থিতি তো আমরা জানি একদম টালমাটাল। হ্যাঁ, এখন মিয়ানমারের পরিস্থিতি কিন্তু একদিনে এরকম হয়নি। মিয়ানমার আজকে থেকে যুদ্ধ করতেছে না, মিয়ানমারের যুদ্ধ অনেক আগে, এই প্লটও অনেক দিনের আগে। এটার বিস্তারিত আমি এই কিছুক্ষণের মধ্যে আবার আলোচনায় আসতেছি, কারণ এর পিছনে আরো কিছু আছে। মিয়ানমার তো এই আপনার যদি বলেন যে গণতান্ত্রিক সরকার, সুচির বাপ ছিল, সুচির বাবাকে উৎখাত করে সেনাবাহিনী ক্ষমতা নেই, সংসদে 20% আসন একদম তাদের নিয়ে রেখে বাকিগুলোর উপরে ভোট হয়, এইরকম করে কি জানি সংবিধান সংশোধন করেছে। আবার দেখেন এরপরে সুচি যখন ক্ষমতায় আসলো, সুচিকে কিন্তু 1 বছরের বেশি সময় দেয়নি, আবার কিন্তু সেনাবাহিনী দখল করেছে। এখন যে অবস্থা, আরাকান আর্মির সাথে যুদ্ধ বা বিদ্রোহী গোষ্ঠীগুলো কারেন্ট এইসব বিভিন্ন রাজ্যে এখন তো পুরো দাবানলের মতো ছড়িয়ে গেছে। এবং জান্তা সরকারের হাতে কিন্তু জান্তা সরকারের দখলে ভূমি খুবই কম। দেখ ইন্দোনেশিয়ায় যদি আমরা একদম সর্বশেষ দেখি, সর্বশেষ দেখি, তাহলে দেখেন ইন্দোনেশিয়ার ঘটনাগুলো কিন্তু আমাদের চোখে আসে। হ্যাঁ, মাত্র 2024 সালে তাদের সরকার গঠন হয়েছে ইন্দোনেশিয়ায়। তারপরে আপনার দেশে আপনার এখন ইন্দোনেশিয়ায় কি নিয়ে যুদ্ধ, আপনি জিনিসটা বুঝেন। যুদ্ধ মানে বিক্ষোভ যেটা হচ্ছে এইখানে, বিক্ষোভ, বৈষম্য, বঞ্চনা, এই জিনিসগুলো নিয়েই তো ইন্দোনেশিয়ার সমস্যা। মানে কি, আমলারা তাদের ফেসিলিটি বাড়িয়ে নিচ্ছে, পুলিশ তাদের বেতন বাড়িয়ে নিচ্ছে, ভাতা বাড়িয়ে নিচ্ছে। সাধারণ মানুষ যারা, তারা কোথায় পড়ছে? তারা যে মূল্যস্ফীতির রোষানলে পড়ছে। এই কারণেই তো তারা রাস্তায় নেমে এসেছে। এখন যেটা দেখেন সুমাত্রা, সুলাওসি, বালি, এইসব দ্বীপ, জাভা টাভা, এইসব দ্বীপে যে জিনিসগুলো কি দলে দলে মানুষ রাস্তায় নেমে এসেছে এবং বিক্ষোভে নেমেছে। পুলিশ নির্বিচারে তাদের উপর হামলা চালিয়েছে, জল কামান নিক্ষেপ করেছে, টিয়ার গ্যাস করেছে, সংঘর্ষ হয়েছে এবং গুলিতেও মানুষ মরেছে, পুলিশের গাড়ির ধাক্কাতেও মরেছে। এই জিনিসগুলো কিন্তু আমরা গত বছর বাংলাদেশে দেখেছি যে আন্দোলন দমাতে যা যা করার। তাহলে কি আপনি যদি বলেন যে ইন্দোনেশিয়া, দেখবেন যে ওই যে স্বৈরাচারী একটা আচরণ কিন্তু ইন্দোনেশিয়াতেও আমরা দেখতে পাই, এবং সেই বিক্ষোভ কিন্তু দিন দিন বড় দানা বাঁধছে। এইটা একটা বিষয় ইন্দোনেশিয়ার ব্যাপারটা গেল। তো এরপরে যদি আমরা থাইল্যান্ড দেখি, থাইল্যান্ড তো একটু আগেই বললাম যে সরকার পতন হয়েছে। থাইল্যান্ডের যে প্রধানমন্ত্রী ছিল, হ্যাঁ, থাকসিন সিনওয়াত্রা, তিনি প্রাইভেট বিমানে গোপনে দেশ ছাড়ছে। এখন যেটা হচ্ছে, তাহলে কি দাঁড়ালো যে আনুতিন চার্নভিরাকুল, যিনি থাইল্যান্ডের ধনকুবের, হ্যাঁ, তিনি বিজনেস টাইকুন, তিনি থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছে। জাস্ট একটা জিনিস খালি মাথায় রাখেন যে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর দায়িত্ব যিনি নিয়েছে তিনি বিজনেস টাইকুন। এই জায়গায় এই জিনিসটাকে আমাদের পরবর্তীতে কাজে লাগবে। তো এরপরে আসি কম্বোডিয়া। কম্বোডিয়ায় যে মাঝে থাইল্যান্ডের সাথে সীমান্ত নিয়ে সংঘর্ষ এবং হুন সেনের সাথে যে অবস্থা, রাজনৈতিক আসিয়ানের সাথে যে পদক্ষেপে যায়, ওটাই হয় নিরাপত্তা বা অর্থনৈতিক প্রভাব পড়ে গ্রামগুলোতে। তো এইটা তো ছিলই। এরপরে আসি মালয়েশিয়ায়। আনোয়ার ইব্রাহিমের যে জোট সরকার, আনোয়ার ইব্রাহিমের জোট সরকারের নীতিগত সংস্কারের অঙ্গীকার, এবং যেটা মূল্যস্ফীতি এবং দুর্নীতি ইস্যুতে কিন্তু আনোয়ার ইব্রাহিমের যে প্রশাসন, সেটা কিন্তু একদম টোপের মুখে পড়েছে। ফলে কি হচ্ছে যে এক পক্ষ হয়ে গেছে আনোয়ার ইব্রাহিম ও তার জোট পক্ষ, আর এক পক্ষে হয়ে গেছে ব্যবসায়ী দল এবং বিরোধী মতের যে রাজনৈতিক দলগুলো আছে সেইগুলো। এখন যেটা এইখানেও দেখেন নিরাপত্তা এবং অর্থনৈতিক প্রভাব কিন্তু গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে ধারণ করেছে। ফলে যেটা কি বিনিয়োগ, বাজারে অস্থিরতা, সামাজিক কর্মসূচিগুলো এবং যে অনুশাসন সমাধান, জনসন্তোষ, এইগুলা কিন্তু বাড়ছে। এই যে দেখেন ধীরে ধীরে এইগুলা কিন্তু যেসব দেশগুলোতে আন্দোলন হয়েছে, প্রত্যেকটা দেশে আন্দোলনের শুরু ছিল এই ইস্যুগুলো। তারপরে নেপালে এক পক্ষ চাচ্ছে যে রাজতন্ত্র পুনঃস্থাপন হোক, আর এক পক্ষ চায় যে না, এটা দরকার নাই, সেকুলারিজম বা প্রগতিশীল রাজনৈতিক দলগুলো এ করুক। এইগুলো নিয়ে নিরাপত্তা, অর্থনৈতিক প্রভাবগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তার মানে দেখা যাচ্ছে আপনার যে 10 থেকে 12টা দেশের নাম বললেন, অস্থিরতা বিদ্যমান, অস্থিরতা ছিল, এবং একদিনের কিন্তু এটা পুঞ্জীভূত আপনার বিক্ষোভ, বঞ্চনা, বৈষম্য, সাধারণ মানুষের নিপীড়ন, সব মিলিয়ে এবং সরকারের সাথে উচ্চ শ্রেণীর একটা আতাত,
এইখানেও কিন্তু একটা জিনিস আপনি করবেন যে উচ্চ শ্রেণীর আতাত, হ্যাঁ হ্যাঁ, এই জিনিসগুলো একটু মার্কে রাখেন যে এই জিনিসগুলো নিয়ে দেখবেন যে এই জিনিসগুলো কোথায় আসে। একদম প্রত্যেকটা ইস্যু কিন্তু ক্লিয়ারলি আপনার এতে আসবে, আপনি খেয়াল করে দেখবেন আজকের আলোচনায়। তো এরপরে আমরা নেপাল দেখলাম। জাপানে কি হলো দেখেন, জাপানে আমি বলছিলাম যে জাপানে কিন্তু ইতিহাস হয়ে গেছে। কিসের জন্য ইতিহাস হয়ে গেছে? 55 বছরের ইতিহাসে, হ্যাঁ, জাপানে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে কি, জাপানের যে আপনার পার্লামেন্টের যে লোয়ার হাউস এবং আপার হাউস, হ্যাঁ, এই দুইটাতেই কিন্তু ক্ষমতাসীন যে রাজনৈতিক জোট, হ্যাঁ, সেটা হচ্ছে এলডিপি জোট। এলডিপি জোট কিন্তু হেরেছে এই এবং 50 বছরের ইতিহাস। আর হ্যাঁ, এর ভিতরে কি হচ্ছে যে জোটের ভিতরে এবং গভর্নমেন্টের ভিতরের যে দুর্বলতাগুলো, এই দুর্বলতাগুলো কিন্তু সামনে চলে আসছে। এবং যে জিনিস রেজাল্টটা কি হয়েছে, জাপানেও কিন্তু প্রধানমন্ত্রী শিগেগু ইশিবা পদত্যাগ করেছে। এবং যেটা হচ্ছে কি, হ্যাঁ, এই সিদ্ধান্ত কিন্তু তার নির্বাচনের জাস্ট কয়েক সপ্তাহ পর, গত অক্টোবরে নির্বাচন হয়েছে জাপানে। নির্বাচনের দেখেন 1 বছরও যায় নাই, পদত্যাগ করলো। হ্যাঁ, এবং যেটা হচ্ছে যে এলডিপির মধ্যে যে বিভক্তি, এই বিভক্তি এড়ানোর জন্যই কিন্তু এই পদক্ষেপ। আজকে কিন্তু এটা নিয়ে পার্লামেন্টে এই জোটের মধ্যে একটা ডিসিশনের কথা ছিল, সেই ডিসিশন হওয়ার আগেই কিন্তু প্রধানমন্ত্রী বাধ্য হয়েছে পদত্যাগ করতে। ঠিক আছে, এটা কিন্তু একটা বড় বিষয়। এখন দেখেন যে জাপানের অনিশ্চয়তা কোথায়, রাজনৈতিক অনিশ্চয়তা তো আবার সৃষ্টি হলো। মানে প্রধানমন্ত্রী পদত্যাগ করছে মানে তো রাজনৈতিক অনিশ্চয়তা সৃষ্টি হলো। এখন দেখেন তার চেয়েও বড় অনিশ্চয়তায় জাপান, সেটা কি, অর্থনৈতিক অনিশ্চয়তা। কারণ হচ্ছে কি, 2026 অর্থ বছরের জন্য জাপান 122 ট্রিলিয়ন ইউয়ান, হ্যাঁ, তার বাজেট 122 ট্রিলিয়ন ইউয়ান চেয়েছে সরকারের কাছে। মূল চাপ কি, সামাজিক সুরক্ষা এবং ঋণ পরিশোধ করা, বাড়ানো। এখন যেটা হচ্ছে যে দেখেন এই যে আর কি রাজনৈতিক অস্থিতিশীলতার ফলে জাপানের শেয়ার বাজারে দেখেন অস্থিরতার সৃষ্টি হয়েছে, ইউয়ানের পতন ঘটেছে। এবং যেটা হচ্ছে বাজারে একটা আতঙ্কের কারণে সরকারি বন্ডগুলো রিটার্ন রেকর্ড একদম উচ্চতায়, মানে হচ্ছে যে সরকারি যে বন্ডগুলো ছিল এইগুলা পড়েছে বিভাগে, এবং যেটা হচ্ছে ইউয়ান দুর্বল হয়ে পড়েছে তার মধ্যে। আচ্ছা, এই এখন দেখেন তাহলে কি হচ্ছে, এখন যে পপুলিস্ট পার্টি যেটা হচ্ছে যে ডানপন্থী দল, যেটা জনপ্রিয় হয়ে উঠছে, বিরোধী দলগুলো শক্তিশালী হয়ে উঠছে, এতে কি দেখেন তাহলে কি দাঁড়ালো। এখন একটা এই যে এলডিপি জোট যারা ক্ষমতায়, তারা চায় কি, তারা এইটা আবার জাপানের উত্তরাধিকার নিয়ে কিন্তু বিতর্ক আছে। এখন কেউ বলে কি উত্তরাধিকারে নারী থাকতে পারবে না, নারী উত্তরাধিকার প্রদান হওয়ার নিয়ে, হ্যাঁ, বিতর্ক, মানে রাজপরিবারে মত রয়েছে। এখন এটা হচ্ছে সাধারণ মানুষ, হ্যাঁ, নারী উত্তরাধিকারকে সমর্থন করে, কিন্তু ক্ষমতাসীন যে দল আছে তারা কিন্তু পুরুষ উত্তরাধিকারের সমর্থন করে। এখন দেখেন আরেকটা বিষয় আছে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা কি ইম্পেরিয়াল সাকসেশন ইস্যু, নারীর ক্ষমতায়ন এবং যেটা হচ্ছে নারী উত্তরাধিকার বিষয়টা, এই বিষয়টাকেই বলা, হ্যাঁ, যে এইটার যে ধারণাটা সেটা হচ্ছে ইম্পেরিয়াল সাকসেশন ইস্যু। এই ইম্পেরিয়াল সাকসেশন ইস্যুতে কিন্তু যে ক্ষমতাসীন জোটের সাথে বাকি সবার দেশের জনগণ এবং যে আপনার বিরোধী জোট এবং যে সর্বশেষ যে কি জানি সেনিটো রাজনৈতিক দল, সেই এদের কিন্তু একটা বড় ফারাক তৈরি হয়েছে, যেটাকে ইম্পেরিয়াল সাকসেশন ইস্যু বলা হচ্ছে। এই ইস্যু কিন্তু দ্রুত হচ্ছে ছড়িয়ে পড়ছে এবং এটা কিন্তু অস্থিরতাও তৈরি করছে। আচ্ছা, জাপান বিষয় থাক, এখন আপনি এই টোটাল বিষয়গুলা আমি আপনার কথা একটা যোগ সাজস দেখতে পাচ্ছি। তাহলে এর পেছনে খেলছে কারা? উচ্চ শ্রেণী একটার কথা আসছে, যেমন আপনার মনে করেন থাইল্যান্ডের বিজনেস টাইকুন এখন ক্ষমতায় আছেন, তিনি ক্ষমতা গ্রহণ করেছেন বিনা নির্বাচিত হয়ে। তার মানে কি অস্থিরতাকে উচ্চ শ্রেণী ছড়িয়ে দিচ্ছে তাদের নিজস্ব ফায়দা লোটার জন্য, না বাইরের দেশের বা এখানে পশ্চিমাদের কোনো হাত রয়েছে? এটা সংক্ষেপে একটু বলেন। ছায়া রাষ্ট্র হচ্ছে রাষ্ট্রের ভিতর রাষ্ট্র, অর্থাৎ কনস্পিরেসি স্টেট, মানে ষড়যন্ত্রমূলক রাষ্ট্র। মানে আপনার গণতান্ত্রিক সরকার নিয়ে যে কর্মকর্তাদের রাষ্ট্রের কাজে নিয়োগ করেছে, বা আরো যদি সহজ করে বলতে পারেন জনগণের ইচ্ছার বাইরে থেকে ক্ষমতা পরিচালনা করার জন্য আরেকটা বলয় তৈরি করা, সেটাকেই বলা হয় যে কি ছায়া রাষ্ট্র। মানে এইটা হচ্ছে ডিপ স্টেট। ডিপ স্টেটটাকে হচ্ছে
মার্কিন মিলিটারি ইন্ডাস্ট্রি কমপ্লেক্সের যে ধারণা, এই ধারণার সাথে এই ডিপ স্টেট তত্ত্বকে কম্পেয়ার করা হয়। এখন বুঝেন এই ডিপ স্টেট তত্ত্ব কতটুকু সংগঠিত এবং শক্তিশালী, এবং এর পিছনে কাজ করে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI, CIA সহ বাকি যে গোয়েন্দা সংস্থাগুলো আছে, এই গোয়েন্দা সংস্থাগুলো। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি, এই CIA এর সাথে কিন্তু আপনার আপনার পৃথিবীর 136টা দেশের চুক্তি আছে, এবং CIA 136টা দেশ থেকে আপনার যদি দোষী সাব্যস্ত হয় তাদের ধরে নিয়ে যেতে তাহলে ওখান থেকে ধরে নিয়ে যেতে পারে। ঠিক আছে, এটা কিন্তু বৈধ। তাহলে এই যে পেছনে যারা খেলছে, অন্যান্য আফ্রিকা আছে, ইউরোপের অনেক কান্ট্রি আছে, কিন্তু এশিয়াটা কিভাবে টার্গেট? এটা কি সহজ টার্গেট, এই জন্য তারা এটা নিল, নাকি এশিয়ার প্রভাব বিস্তারটা আরো শক্ত করতে চায়? আচ্ছা, ধন্যবাদ। এইটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল আপনার। মানে এই এতগুলা প্রশ্নের মধ্যে দেখেন, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি হচ্ছে যুক্তরাষ্ট্রের, চীনের হচ্ছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। এই অঞ্চলটা হচ্ছে চীনের বেল্ট। এইখানে যুক্তরাষ্ট্র তাদের অবস্থান শক্ত করার জন্যই কিন্তু দেশে দেশে এইখানে যেটা হচ্ছে বার্মা অ্যাক্ট হচ্ছে ইয়ে করে, যেটা হচ্ছে বার্মা অ্যাক্ট হচ্ছে যে যুক্তরাষ্ট্রের একটা আইন, সেই আইনটা প্রয়োগ করে, হ্যাঁ আইন চালু করে। সেই আইনটা চালু করে কে? বাইডেন প্রশাসন। আপনি যদি দেখেন যে বিগত সরকার পতনগুলো সবকটাই কিন্তু বাইডেন প্রশাসন, বিভিন্ন দেশে যদি আপনি দেখেন, হ্যাঁ মানে সম্প্রতি যে আলোচনা করলাম ওইগুলো কিন্তু বাইডেন প্রশাসনের। বার্মা অ্যাক্ট নামে একটা আইন যুক্তরাষ্ট্র করেছে 1922 সালে। সেই আইনটা নিয়ে কাজ শুরু করে 2021 সনের এপ্রিলে, এবং সেটা 2022 সনের ডিসেম্বরে হচ্ছে সিনেট অনুমোদন দেয়। এগুলো তো এগুলো তো আমরা এখন দেখেন দেখি নাই। হ্যাঁ, এখন এই বার্মা অ্যাক্টের সাথে আরেকটা জিনিস হচ্ছে যুগসূত্র আছে, সেটা হচ্ছে NDAA নামে পরিচিত বাইডেন প্রশাসনের আরেকটা আইন। সেটা হচ্ছে কি, ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট। যুক্তরাষ্ট্রের যে ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট, এইটার সাথে যদি বার্মা অ্যাক্ট আপনি মেলান, পাশাপাশি রাখেন, তাহলে বুঝবেন জিনিসটা কি। জো বাইডেন হচ্ছে $817 বিলিয়ন একটা বিলে স্বাক্ষর করেছে, যেটাতে বলছে যে সেইটাতে বার্মা অ্যাক্টে অনুমোদন দেওয়া। এই NDAA নামে বিলে $817 বিলিয়ন বিলে কিন্তু বলেছে যে অর্থায়ন কোথায় করতে? বার্মা অ্যাক্টে করতে। এখানে কিন্তু সরাসরি তাহলে জড়িয়ে গেল। আমি আগেই বলেছি যে তাহলে অনুমোদনটা তাহলে কি হবে? তাহলে এই যে NDAA বার্মা অ্যাক্টটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে মূলত বুঝতে পারছি বিষয়টা হচ্ছে মিয়ানমার নিয়ে। আসলে বিষয়টা কিন্তু মিয়ানমার নিয়ে না, বিষয়টা হচ্ছে এটি এই অঞ্চলগত বিষয়। বার্মা অ্যাক্ট আপনার আলোচনায় যেটা বোঝা যাচ্ছে, চীনের আধিপত্যকে নষ্ট করার জন্য এক্স্যাক্টলি, হ্যাঁ টার্গেট দেখেন 817 বিলিয়ন। বার্মাকে ধ্বংস করতে যুক্তরাষ্ট্রের $817 বিলিয়ন লাগবে না। বার্মা প্রসঙ্গে আসছি, আমি ছোট এখানে অ্যাড করতে চাই। চীন কিন্তু সামরিক জান্তা, বার্মার যে মিয়ানমারের সামরিক জান্তা পূর্ণ সাপোর্ট দিয়ে আসছে। এখন দেখেন সাপোর্ট দিয়ে আসলে কি হবে? বার্মায় যুক্তরাষ্ট্র কিভাবে কাজ করবে? হ্যাঁ, বার্মায় মানবিক উন্নয়ন সহায়তার নামে যুক্তরাষ্ট্র প্রবেশ করবে, এবং সেইখানে হচ্ছে যে বার্মার যে রোহিঙ্গার একটা ইস্যু হবে স্বাভাবিকভাবে, যারা হচ্ছে জান্তা সরকারের বিপক্ষে কাজ করবে তাদেরকে সাপোর্ট দিবে যুক্তরাষ্ট্র, সেখানে সব ধরনের সাপোর্ট। আর হচ্ছে মিয়ানমার তেল ক্ষেত্র, মানে জ্বালানি ক্ষেত্র হচ্ছে জান্তার সবচেয়ে বড় টার্গেট। কারণ হচ্ছে জান্তা সেনার যে আয়ের প্রধান সোর্স, সেটা হচ্ছে মিয়ানমারের জ্বালানি খাত। সো এই জ্বালানি খাতকে কিন্তু এই জ্বালানি খাতের শক্তি কমায় দিতে হবে, উৎপাদন ক্ষমতা কমায় দিতে হবে। এখন দেখেন যে কি বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রে মিয়ানমারের নাগরিক কত আছে? যুক্তরাষ্ট্রে মিয়ানমারের অভিবাসী কত? 2 লাখেরও কম। তাহলে দেখেন 2021 এপ্রিলে একটা আইন নিয়ে যুক্তরাষ্ট্র কাজ শুরু করে 2022 ডিসেম্বরের মধ্যে। এটা কিভাবে পাশ হয়ে গেল এত দ্রুত? সব পাশ হয়ে চলে আসলো, সিনেট কংগ্রেস সব পাশ হয়ে চলে আসলো। আইনটা কি ছিল?
এই যে বার্মা অ্যাক্ট, বার্মা অ্যাক্ট, এই আইনের পিছনে কাজ করেছে যুক্তরাষ্ট্রের শত শত চার্জ, এবং এটা হচ্ছে এই বিল পাশের জন্য তারা লাগাতার বাইডেন প্রশাসনকে তদবির করেছে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে। তাহলে বিশেষ তাৎপর্যপূর্ণটা আপনার ইঙ্গিতটা হচ্ছে এই অঞ্চলে একটা খ্রিস্টান রাষ্ট্র গঠন করা। যেহেতু এখন তাহলে আসি মিয়ানমারের বুদ্ধ প্রধান দেশ, বুদ্ধ, হ্যাঁ, দ্বিতীয় বৃহত্তর জনগোষ্ঠী খ্রিস্টান। তাহলে খ্রিস্টান কোন রাজ্যে বেশি? কাচিন, চীন এবং কারেন রাজ্যে। ঠিক আছে, টার্গেট ভারতের মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল, মণিপুর খ্রিস্টান প্রধান এলাকা। ভারতের সাথে মিয়ানমারের সীমান্ত ভাগাভাগি হচ্ছে 1643 বর্গ কিলোমিটার। এই সীমান্ত যদি মুছে যায় তাহলে হচ্ছে কি, দেখেন, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল, মণিপুর, কাচিন, চীন এবং কারেন, এই রাজ্যগুলো একসাথে হয়ে গেলে কিন্তু খ্রিস্টান রাষ্ট্র একটা হয়ে যায়, এবং এখানে ইহুদি রাষ্ট্র করারও কথা আছে। এবং এই যে দুঃসাধ্য বিষয়টা, এই দুঃসাধ্য বিষয়টা সাধ্য করার জন্যই কিন্তু যুক্তরাষ্ট্রের এই মিয়ানমার অ্যাক্ট বা এনডিএ আইন, বার্মা অ্যাক্ট। ঠিক আছে, ফলে যেটা হচ্ছে যে এখন দেখেন যে এটা তো একদম চীনের ঘাড়ের উপর শ্বাস ফেলা, এবং যুক্তরাষ্ট্র কিন্তু বহু বছর যাবতই চেয়ে আসছিল যে এই অঞ্চলে একটা খ্রিস্টান রাষ্ট্র দরকার। সেই খ্রিস্টান রাষ্ট্র যদি না থাকে তাহলে যুক্তরাষ্ট্র কাজ করতে পারছে না, মানে এর জন্যই কিন্তু এত কিছু। এবং যে ওই যে যুক্তরাষ্ট্রের চার্জগুলা কেন এই আইন পাশ করতে যাচ্ছিল আমি বোধহয় আপনাদেরকে বুঝাতে পেরেছি। এবং এই যে ডিপ স্টেট থিওরি, ডিপ স্টেট থিওরির যে বিষয় যুক্তরাষ্ট্রের, হ্যাঁ, এই থিওরির সাথে বর্তমান যে এশিয়ার দেশে দেশে উত্তেজনা, এই জিনিসগুলো আমি মনে হয় আপনাকে ক্লিয়ার করতে। তার মানে এর পেছনে খেলছে কারা? দর্শক আপনারা ভালোভাবে চিনেন, এই বিষয়টা খুব জটিল। আজকে আমরা যে বিষয় নিয়ে আলাপ করলাম, একসাথে 12টা-13টা দেশে বিক্ষোভ আগে হয়েছে, এখন চলমান রয়েছে। কিছু দেশে রাষ্ট্রপ্রধান পদত্যাগ করে পালিয়ে গেছেন, অস্থিরতা এখনো চলছে। তার মানে সুদূর প্রসারী সেটা আপনি বললেন মার্কিন যুক্তরাষ্ট্র 1997 সাল থেকে তাদের প্ল্যান ছিল এটা দ্রুতগামী হয়। বাইডেন প্রশাসনের আমলে ট্রাম্প এটা সমর্থনই জানাচ্ছে, নাহলে তো বন্ধ করে দিত এই সেক্টরটা। হ্যাঁ, ডেফিনেটলি এটা তো পাশ করে গেছে। তার মানে খেলাটা কোথায় হচ্ছে, কারা খেলছে, কার আধিপত্য ভেঙে যুক্তরাষ্ট্র এখানে ঢুকতে যাচ্ছে, আমাদের আলোচনায় উঠে এসেছে। সবচেয়ে বড় জিনিস, আমরা কিন্তু বিষয়টা নিয়ে কিন্তু বাংলাদেশের অবশ্যই শঙ্কা আছে, যেহেতু বাংলাদেশ এশিয়ার একটা গুরুত্বপূর্ণ পার্ট। তো সুপ্রিয় দর্শক, আজকের বিষয়টি একটু জটিল হলেও আমাদের ভবিষ্যতের জন্য এটা জানানো দরকার ছিল। এই জন্য আমার দাদাকে ধন্যবাদ যে উনি অ্যানালাইসিস করে এটা আপনাদের সামনে উপস্থাপন করেছেন, এবং এই বিষয়ে আমরা আরও কথা বলবো। কারণ সেটা যদি আপনারা পছন্দ করেন আমাদের কমেন্টে জানান। কারণ এই 8, 10, 12টা দেশে অস্থিরতা চলমান, এবং কিভাবে ডিপ স্টেট কাজ করে সামান্য কিছু অংশ আজকে বলা হলো। ছায়া রাষ্ট্র কিভাবে তৈরি হয়, সুদূর প্রসারী একটা প্ল্যান। তো সুপ্রিয় দর্শক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, কথা দিচ্ছি আবার এ বিষয়ে আমরা আবার কথা বলবো আপনাদের সাথে, আরও নতুন নতুন তথ্য নিয়ে, অজানা তথ্য নিয়ে, যেটা সচরাচর প্রকাশিত হয় না। তো আমাদের সঙ্গে থাকবেন, আমাদের সাহস যোগাবেন, আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।